নতুন সূচিতে ফের কর্মব্যস্ত অফিস আদালত জীবিকার তাগিদে ছুটছে মানুষ সড়কে বেড়েছে যানবাহন বিভিন্ন পয়েন্টে যানজট বিকেল ৩টার পর চালু হচ্ছে মোবাইল 4G ইন্টারনেট গ্রাহকদের ৩ দিনের জন্য 5 GB ডাটা বোনাস দেবে অপারেটররা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল চরম ভোগান্তিতে যাত্রীরা টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ দুর্বৃত্তের হামলায় লন্ডভন্ড গাজীপুর মহানগরী বা যায়নি মেয়রের বাসভবনও ক্ষয়ক্ষতি 200 কোটি টাকা তদন্ত কমিটি গঠন এবং বেনজিরের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক আইনজীবী মহসিন রশিদের আদালত অবমাননার রায় 29 অগস্ট দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি এবার জানাবো বিস্তারিত কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে অফিস কর্মঘণ্টা এতে ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঘোষণা অনুযায়ী সকাল 9টায় শুরু হয় সব ধরনের অফিস কার্যক্রম এর আগেই কর্মস্থলে যেতে সড়কে নামে মানুষ এতে বেড়ে যায় যানবাহনের চাপ বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এদিকে যাত্রী সংকটে ব্যাহত হচ্ছে দূরপাল্লার বাস চলাচল এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক রাজধানী সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়সীমা ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা কারফিউ শিথিল থাকবে তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী কারফিউ শিথিলের সময়ের সঙ্গে বেড়েছে অফিসের কর্মঘণ্টাও এতে সকালে রাজধানী ফিরেছে তার আগের রূপে সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি গণপরিবহনও এর মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট এদিকে ভিন্ন চিত্র দূরপাল্লার বাস টার্মিনালে যাত্রী না থাকায় অলস সময় পার করছেন কাউন্টার কর্মীরা এতে সময় মতো ছেড়ে যাচ্ছে না কোনো বাস চলাচল বন্ধ রেখেছেন অনেক পরিবহন সপ্তাহের প্রথম কার্যদিবসেই সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত নতুন সময়সূচিতে শুরু হয়েছে অফিস কার্যক্রম আতঙ্ক কাটিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা কারফিউ শিথিল করে অফিস কর্মঘণ্টা বেড়ে যাওয়ায় সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল দর্শক পথঘাটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকায় এবং এই সড়কটিতে আমরা সকাল থেকেই দেখছি বিপুল সংখ্যক যানবাহনের জটলা কিন্তু লেগে আছে এবং আজকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখেছি বিশেষ করে অফিস খোলার সময়ে কিন্তু রাজধানীর সড়কগুলোতে ব্যাপক যানজট লেগেছিল এবং সেই যানজটের প্রভাব কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং আপনি যেমনটি জানেন যে কারফিউ ক্রমান্বয়ে শিথিল হয়ে আসার সাথে সাথে রাজধানীর জনজীবন যেমন স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে তেমনি রাজধানীর সড়কগুলোতেও যে যানবাহনের চাপ সেই চাপ বাড়তে শুরু করেছে আমরা রাজধানীর মিরপুর এলাকা সহ ধানমন্ডি কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সকাল থেকেই বিপুল সংখ্যক যানবাহনের চাপ আমরা সড়কগুলোতে দেখতে পেয়েছি এবং রাজধানী থেকে যেই বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন দূরগন্তব্যে সেই দূরগন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোতে কিন্তু আমরা যাত্রী তুলনামূলকভাবে কম রয়েছে এমনটি কিন্তু আমরা দূরপাল্লার বাসের যারা পরিবহনের সাথে জড়িত তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কিন্তু রাজধানীর অভ্যন্তরে যেই সড়কগুলো আছে সেই সড়কগুলো গেল 2 দিনের চেয়ে বিপুল সংখ্যক যানবাহনের চাপ রয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই চাপ অব্যাহত থাকবে এমনটি ধারণা করা হচ্ছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি তারাও যেটি বলছেন যে গেল 2 দিনের চেয়ে সড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য কিন্তু যারা কাজ করছেন তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে রীতিমতো গেল 2 দিন ধরে স্বাভাবিকভাবেই যেহেতু প্রায় 1 সপ্তাহের বেশি সময় রাজধানী মূলত একটা স্থবির অবস্থার মধ্যে ছিল সেখান থেকে আবার সেই কর্মচাঞ্চল্যতা ফিরে আসার পাশাপাশি কিন্তু রাজধানীর এই
যানজট পরিস্থিতিও দুর্ভোগের আকার ধারণ করছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে রাজধানীর মিরপুর এলাকা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় প্রায় দিনে যেখানে যেই মেট্রো রেলে প্রায় 3 লক্ষাধিক যাত্রী বহন করা হতো সেটি বন্ধ থাকায় কিন্তু সেই সড়কটিতে জনগণের ভোগান্তি আরও বেড়েছে এবং সেখান থেকে স্বাভাবিকভাবে বিশেষ করে নারী শিশুদের চলাচলের জন্য যেই যোগাযোগ মাধ্যম গণপরিবহন, সেই গণপরিবহন কিন্তু তাদের একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই সড়কে যানজট বেড়ে যাওয়ার কারণে এই তীব্র গরমে মানুষের একটু আলাদা করে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। প্রতিদিনই সারা দেশে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়। এতে ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। খুলেছে অফিস, আদালত, ব্যাংক ও দোকানপাট। সড়কে বেড়েছে যানবাহন, নৌপথেও শুরু হয়েছে চলাচল। কারখানায় বাড়ছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কারফিউ শিথিল হওয়ায় জনজীবনে ফিরেছে স্বস্তি। সপ্তাহের প্রথম কার্যদিবসে খুলেছে অফিস, আদালত, ব্যাংক, দোকানপাট। আগের চেহারায় ফিরতে শুরু করেছে গাজীপুরের সড়ক, মহাসড়ক। দূরপাল্লা যানবাহন ছাড়াও পণ্যবাহী গাড়ি দেখা যায় সড়কে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়কে নিরাপত্তায় তৎপরতা দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গন্ডগোলের সময় গাড়ি চালায় আসতেছি, কিন্তু রুটে কোনো জায়জামেলা পাচ্ছি না এবং পাই নাই। গাড়ি আছে, অনেক গাড়ি চলতেছে। এদিন ময়মনসিংহে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় সড়কে 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। কয়দিন আগে ছিল গাড়ি ঘোড়া, আতঙ্কের মধ্যে আমরা চালাইছি, এখন একটু ভয়টা কেটে উঠছে। 5-7 দিন আগে যে আতঙ্কটা ছিল, এখন এই আতঙ্কটা আস্তে আস্তে কমছে। আমরা আগে যা ব্যবসা করতাম তার একটু বাড়তেছে। গত এক সপ্তাহ বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল ছিল একদমই কম। এতে ক্ষতির মুখে পড়েন কৃষক, ব্যবসায়ী ও পরিবহন খাতে জড়িত বাস মালিক, শ্রমিকরা। আবারও যান চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরেছে এসব শ্রমজীবীদের মাঝে। এক সপ্তাহ যে পরিবহন সেক্টরটা বন্ধ ছিল, এখানে মালিক, শ্রমিক মানে বাসের সাথে যারা সম্পৃক্ত আছে, আমরা যারা সকলেই ক্ষতিগ্রস্ত। কুষ্টিয়ায় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল কারফিউ। এতে মানুষের আনাগোনাও বেড়েছে সড়কগুলোতে। দূর গন্তব্যে ছেড়েছে যানবাহনও। সাধারণ মানুষ দ্রুতই ফিরতে চায় আগের স্বাভাবিক জীবনে। আমরা কোনো হট্টগোল গ্যাঞ্জাম কিছু চাই না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করব, কর্মস্থলে যাব, এটাই আমরা চাই। রোববার বরিশালে অভ্যন্তরীণ রুটে শুরু হয় নৌ চলাচল। হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ এবং চাঁদপুর, ঝালকাঠি রুটে চলাচল করে ছোট লঞ্চ। এতে স্বস্তি ফিরেছে দৈনিক মজুরি ভিত্তিক নৌ শ্রমিকদের মাঝে। আমরা যে 5 দিন লঞ্চ বন্ধ ছিল, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। কারফিউ শিথিল হয়েছে, আমরা নির্বিঘ্নে জাহাজ চালাইতেছি, আমরা বেতন পাইতেছি। চলমান পরিস্থিতিতে অনেকটা স্বাভাবিক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট। এই রুটে বেড়েছে যান ও যাত্রী চলাচলের সংখ্যা। দ্রুতই কারফিউ তুলে জনজীবন পুরো স্বাভাবিক হবে আশা সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 10 দিন বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট। বিকেল 3টার পর 4G সেবা চালু করবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো। রোববার অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেই সঙ্গে 3 দিন মেয়াদে গ্রাহকদের 5GB ডাটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। সহকর্মী শিউলি রায়ের প্রতিবেদনে বিস্তারিত জানব আমরা। মোবাইল ইন্টারনেট চালু নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল 9:30টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এতে অংশ নেন মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট ও উপায়ের প্রতিনিধিরাও। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত তুলে ধরেন প্রতিমন্ত্রী। রোববার বিকাল 3টার পর সব অপারেটরের 4G ইন্টারনেট সেবা সচল করার ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে বোনাস হিসেবে সব গ্রাহককে 5GB ডাটা বিনামূল্যে দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। আজকে বিকাল 3টা থেকে আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা
পুনঃস্থাপন করতে পারবো। মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। প্রশ্নের উত্তরে জানান, ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবস্থা নিতে চিঠি দিলেও তেমন সাড়া মেলেনি। তবে চিঠির জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে 31 জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা জানান তিনি। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে। আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যেই প্রচার, গুজব, আপনি যেটা যথার্থই বলেছেন যে গুজব, মিথ্যা, অপপ্রচার, এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী, সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি। কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে, যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে, সেই সংখ্যাটা অতি নগণ্য। এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এই সময় মোবাইল ফোনে VPN অ্যাপ ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিকও তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গেল 18 জুলাই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চলমান পরিস্থিতিতে দেশের অন্য সব যানবাহন চললেও এখনো বন্ধ রেল যোগাযোগ। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তার খাতিরেই বন্ধ রাখতে হচ্ছে নিয়মিত রেল সেবা। কমলাপুর রেল স্টেশন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। যাত্রীর পদচারণা আর ট্রেনের আসা যাওয়ার কর্মকোলাহলে মুখর রেল স্টেশন এখন জনশূন্য। সহিংসতা প্রতিরোধে টানা কারফিউয়ে একেবারেই বন্ধ রেল যোগাযোগ। যাত্রীদের নিরাপত্তাই মুখ্য উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেলের চাকা। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই কর্তৃপক্ষের নির্দেশে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আবার যখন স্বাভাবিক হবে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র আমরা আমাদের লেভেল থেকে আপনারা ইলেকট্রনিক্স, আপনার গণমাধ্যম, প্রিন্ট যারা আছে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেবে ইনশাল্লাহ। রেলের অচলাবস্থায় বিপাকে সাধারণ যাত্রীরা, অনেকে স্টেশনে আসছেন টিকিট ফেরত দিতে। 19 তারিখে কলকাতার ট্রেন ছিল, এখন আমি শুনেছি যে ট্রেন যায়নি। আর গত পরশু থেকে নাকি টাকা রিফান্ড করছে, ট্রেনের টিকিটের টাকা। তো আমি এই জন্য রিফান্ডের জন্য আসছি। 21 তারিখে জার্নি ডেট ছিল, ট্রেন যায় নাই, এই জন্য রিফান্ডের জন্য। মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। পরশুদিন 4 ঘন্টা দাঁড়ায় থেকে সার্ভার না থাকার কারণে আমরা এই যে এতগুলো লোক মনে করেন যে হয়তো লাইনটা ছিল অত দূর, কিন্তু পাইছে হতে 4 জন। তারা বলতেছে যে কালকে যদি ট্রেন ক্যান্সেল হয় তাহলে টিকিট ফেরত দিবে, না হয় টিকিট কালকের পরেই নিতে হবে, আজকে নেওয়া যাবে না। কিন্তু তারা এটাও শিওর দিতেছে না যে কালকে ট্রেন চলবে কি চলবে না। আর ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক হওয়ার পর বাতিল হওয়া আন্তনগর ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। আন্তনগরের ক্ষেত্রে বলা আছে যে আপনারা জানেন যে আমরা অনলাইন এবং অফলাইন বোধহয়তে আমরা টিকিট বিক্রি করি। সো যখন ইন্টারনেট অ্যাভেলেবল হবে, সবার হাতে হাতে থাকবে, মানুষ যেমন ঘরে বসে টিকিট কাটতে পারে, অন দ্য আদার হ্যান্ড ঘরে বসে রিফান্ড করতে পারবে। বন্ধ রেল যোগাযোগ আর তার সাথে যুক্ত হয়েছে টিকিটের টাকা ফেরতের ঝামেলা। আর কবে চালু হবে ট্রেন, সব মিলিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে যাত্রী ও কর্তৃপক্ষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো যা থাকছে। ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত 11 জন নিহত। লেবাননের পাল্টা হামলা তেল আবিবের, গাজায় আরো 30 ফিলিস্তিনির প্রাণহানি। দুর্বৃত্তের হামলায় প্রায় 200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে। হামলা চালানো হয় 1 ও 3 নম্বর আঞ্চলিক কার্যালয়ে। সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অর্ধশতাধিক গাড়ি। হামলা চালানো হয় মেয়রের বাসভবনেও। ঘটনা তদন্তে কমিটি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম।
20 জুলাই কোটা সংস্কার আন্দোলনকালে দুর্বৃত্তরা তাণ্ডব চালায় টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের এই আঞ্চলিক কার্যালয়ে। লোহার রেলিং ভেঙে আগুন ধরিয়ে দেয় পার্কিং করা অনেকগুলো গাড়িতে, যার মধ্যে আছে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত এই মূল্যবান পিচ রোলার গাড়িও। গাজীপুর সিটির 1 নং আঞ্চলিক কার্যালয়ের 2টি রুমেও অগ্নিসংযোগ করা হয়, পড়েছে অনেক নথিপত্র। দুর্বৃত্তরা তাণ্ডব চালায় গাছা থানায় অবস্থিত 3 নং আঞ্চলিক কার্যালয়েও, সেখানেও আগুন ধরিয়ে দেয় একটি গাড়িতে, ভাঙচুর করে ভবনের গ্লাস। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দুর্বৃত্তরা এসব তাণ্ডবে অংশ নেয়, হামলা করে মেয়রের বাসাতেও, বলছেন গাজীপুর সিটির প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল। অর্ধ শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, 2 জন কাউন্সিলরের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, মাননীয় মেয়র মহোদয়ের বাসভবনে ভাঙচুর করা হয়েছে। আমরা ধারণা করছি আনুমানিক 200 কোটি টাকার পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগর ভবনকে হামলা, সেখানে জনগণের সম্পদকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। সিটি কর্পোরেশনের সম্পদ নষ্ট করা হয়েছে, এটা রাষ্ট্রের সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ কোনো সাধারণ মানুষ নষ্ট করতে পারে না, এইভাবে আক্রমণ চালাতে পারে না। অপরাধীদের শাস্তির আওতায় আনতে এরই মধ্যে মামলা হয়েছে বলেও জানান তিনি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা চলাকালে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন গাজীপুরের যুবলীগ নেতা জুয়েল মোল্লা। গেল 19 জুলাই উত্তরায় বাংলাদেশ মেডিকেলের সামনে কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় মরদেহ। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। সন্তান হারিয়ে হতবিহ্বল গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহকারী এপিএস ও যুবলীগ নেতা জুয়েল মোল্লার বাবা আহাজারি স্বজনদের। 19 জুলাই জাহাঙ্গীর আলমের সঙ্গে সমাবেশে যাচ্ছিলেন জুয়েল। উত্তরায় পৌঁছালে গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত হন জাহাঙ্গীর আলম। তাকে বাঁচাতে সামনে এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জুয়েলকে। জুয়েল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। বাবা জাদুর কিচ্ছু আসিল না, ছিন্ন ভিন্ন করে আসছে জাদুরে। জাদুর এইভাবে মারা মারছে বাবা, মানুষ এইভাবে মারে না। প্রাইম মিনিস্টার যেন ওনাদেরকে ন্যায্য বিচারটা যেন আমরা পাই, এলাকাবাসী জানে বা দেখে, যেন এটা সূক্ষ্ম ন্যায্য বিচার করে দিছে প্রাইম মিনিস্টার। ওই দিনের ঘটনায় আহত জাহাঙ্গীর আলমকে নেওয়া হয় সিঙ্গাপুরের হাসপাতালে, সেখানে চলছে উন্নত চিকিৎসা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত শিক্ষার্থী আবু সায়েদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে। এ সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজ খবর নেন। স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সরকার প্রধান 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। হাইকোর্টে জমা দেয়া অনুসন্ধানের অগ্রবর্তী প্রতিবেদনে এই তথ্য জানা যায়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদুল হোসেনের আদালতে এ প্রতিবেদন দাখিল করেছে দুদক। 2 মাস আগেই দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের একটি কমিটি সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান শুরু করে। এর আগে গেল 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসোর্ট। রিসোর্টের পাশে আরও 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরার 3500 বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে তাদের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করে দুদক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদ ও সাংবাদিক কনক সরোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে আগামী 29 অগস্টের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলেছেন আদালত। আইনজীবী মহসিন রশিদকে 1 মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার আদেশ দেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইনজীবী মহসিন রশিদ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আপিল বিভাগ ক্ষমা প্রার্থনার আবেদন নাকচ করে এই আদেশ দেন। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরো যে থাকছে। নারী এশিয়া কাপের ফাইনাল আজ বিকেল 3:30টায় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নওগাঁয় গড়ে উঠেছে পিতলের গহনা তৈরির কারখানা। সোনার দাম বাড়ায় বিকল্প হিসেবে নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এ গহনা। দেশের চাহিদা মিটিয়ে এখানকার গহনা যাচ্ছে বিদেশেও। সম্ভাবনাময় এই খাতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে সোনার তৈরি অলংকার, তবে মূল্যবান সোনা নয়। তারপরও সোনার আকাশচুম্বী দামে নারীদের কাছে কদর বেড়েছে পিতলের গয়নার। যেন সোনার খনিতে কাজ করছেন কারিগররা। কেউ পিতলের পাত সাইজ অনুযায়ী কাটছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ পরিষ্কারের পর চুড়িতে দিচ্ছেন সোনার প্রলেপ। আর এভাবে প্রস্তুত হচ্ছে পিতলের তৈরি নারীদের রুলিবালা। নওগাঁ শহরে দপ্তরি পাড়ার স্বর্ণের কারিগর শেখ কামাল 2012 সালে নিজের বেলকুনিতে বসে পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি, যেখানে হাজার খানেক শ্রমিকের অধিকাংশ নারী। এখান থেকে দৈনিক তৈরি হয় 1200 জোড়া চুড়ি। প্রতি জোড়া চুড়ি পাইকারি বিক্রি হয় 180 টাকায়। দেখতে স্বর্ণের গহনার মতো হয়, চাহিদাও বেশি। দেশীয় বাজার পেরিয়ে এসব গহনা রপ্তানি হয় পার্শ্ববর্তী কয়েকটি দেশেও। বাসার বেলকুনিতে একা শুরু করছিলাম, এখন পর্যায়ক্রমে চাহিদা বাড়ার কারণে হইতে এই 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে এবং আশা করতেছি এটা আরও দিন দিন চাহিদা আরও বাড়বে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে। সাংসারিক কাজের পাশাপাশি এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন বহু নারী। সেই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি এখানে শ্রম দিয়ে আয় করছেন শিক্ষার্থীরাও। সংসারের আর্থিক উপার্জনের একটু সমস্যা হলে তারাই এখানে বেশি করে, এখানে করলে আমাদের একটু সংসারের মজুরির একটু বাড়ে, ভালো হয়। একটু আর্থিক সমস্যার জন্য এখানে অবসর টাইমটা আমরা এখানে কাজ করে একটু অর্থ পাই, এটা দিয়ে আমাদের পরিবারের সচ্ছলতা একটু আসে। পড়াশোনা, ম্যাথ খরচ এগুলোর পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি, সাপোর্ট করতে পারি। রপ্তানি সহ মালিক শ্রমিকদের সব ধরনের সহযোগিতার কথা জানান বিশিক শিল্পনগরীর এই কর্মকর্তা। এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রূপালী ব্যাংকের সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ঢাকা মহানগরীর পোস্তগোলা, টিকাটলি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর ও গাবতলী শাখা পরিদর্শন করেন। গেল শুক্র ও শনিবার এসব শাখা পরিদর্শন করেন তিনি। একই সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কাজে 24 ঘন্টা নিয়োজিত 2টি বুথের কার্যক্রমও প্রত্যক্ষ করেন সিইও। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব শাহিদুর রহমান এবং মহাব্যবস্থাপক আবু নাসের মোহাম্মদ মাসুদ। এ সময় রাউন্ড দ্য ক্লক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাকে পরামর্শ দেন তারা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুরে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।